নীরবে নিভৃতে ভালোবেসে যাওয়া অদ্ভুত ধরনের বিষাদময় যন্ত্রণা। আবার বলতে পারেন এক ধরনের নিজেকে আড়াল করে রাখার মধ্যে পড়ে। ভালোবাসার অনুভূতিগুলো অন্যরকম হয়, যেটা আস্তে আস্তে গড়ে ওঠে। আর যখন বুঝতে পারবেন, তখন নায়কে আটকে রাখতে পারবেন। আবার প্রকাশ করলেও আপনি তার কাছে ভালো হতে পারবেন না। কেউ কেউ তো আবার অবস্থান, অবনতি আর উন্নতি দেখে মানুষকে ভালোবাসা প্রকাশ করে। তেমনইভাবে ভালোবাসার মানুষগুলোকে কাছে রাখার জন্য মানুষ যখন তার ভালোবাসা প্রকাশ করে, তখন তাকে হয়ে যেতে হয় ভালোবাসার মানুষটার কাছে সবচেয়ে বাজে আর সস্তা বস্তু। অবস্থার উন্নতি হওয়ার পর যখন মানুষ নিজেকে খুব বেশি বড় কিছু মনে করে, নিজেকে খুব মহৎ মনে করে, তাহলে সে হবে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ। কারণ অবস্থার উন্নতিটা উপরওয়ালা প্রদত্ত। উপরওয়ালা মানুষকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন। তাই অবস্থার উন্নতি হয়ে গেলে আপনি যখন ভুলে যাবেন আপনার অবস্থানটা ঠিক আগে কেমন ছিল, তখন উপরওয়ালা নারাজ হয়ে যাবেন। তখন তিনি আবারও মানুষকে আগের অবস্থানে ফিরিয়ে আনতেও দ্বিতীয়বার ভাববেন না। সম্পদ মানুষকে হিংসুক আর অহংকারী করে তোলে। অহংকার মানুষকে ধ্বংস করে আর হিংসা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আমাদের আজকের গল্পটা ঠিক তেমনই। খুব কাছে থেকে কেউ কাউকে ভালোবাসলে মানুষ সেটা বুঝতে পারে না। তারপর দূরে গিয়ে যখন তাকে মুক্তি দিয়ে যায়, তখন মনে হয় যে মানুষটা ঠিক কী ছিল আর কতটুকু জুড়ে ছিল। ঈশানও ঠিক তেমন করেই নীরবে নিভৃতে আর নিশ্চুপভাবেই ভালোবেসেছিল ওরই অফিসের বসের মেয়েকে। আর যাকে ভালোবেসেছিল সে তো ওর কাছে আকাশের চাঁদের মতো ছিল, একদম যেন ধরাছোঁয়ার বাহিরে ছিল। অনেক বেশি দামি মানুষ ছিল সে। আর সেই দামি বস্তুটাকে ঈশান কাছে থেকে সব সময় দেখেছে। কখনো ভালোবাসে কিংবা ভালোবাসার মতো ভুল করতে চায়নি। কিন্তু মন যে বড়ই বেহায়া ছিল, তাই ভালোবাসতে বাধ্য হয়েছিল। আর ভালোবাসাটা যে কখন কিভাবে হয়ে গিয়েছিল ঈশান সেটা বুঝতেই পারেনি। ঘটনার সূত্রপাত ছিল অদ্ভুত আর অন্যরকমভাবে। এখন আবার আপনারা ভাবতেই পারেন, ভালোবাসা আবার অন্যরকম কিভাবে হতে পারে। আসলে সেদিন ভালোবাসার মানুষটার সাথে ওর দেখা হয়েছিল, সেদিন ঈশান অনেক বেশি অবাক হয়েছিল। কারণ এই শহরে এসে যে সেই দামি মানুষটাকে পেয়ে যাবে, ওর সেই ছোটবেলায় সেই খেলার সাথীকে আবারও দেখতে পাবে, সেটা ঈশান ভাবতেও পারেনি। ছোটবেলায় সেই ঝগড়ুটে খেলার সাথী, অর্থাৎ পাশের বাসার সেই কবিতা নামের মেয়েটাকে ঈশান বড্ড বেশি পছন্দ করত। ছোটবেলায় খেলতে বেরোলে দিন শেষে ঘুরে ফিরে ওই মেয়েটার কাছেই আসতো। কারণ মেয়েটা যে ওর কাছে বড্ড বেশি ভালো লাগার আর ভালোবাসার জায়গা ছিল, সেটা বয়স বাড়ার সাথে সাথেই বুঝতে পেরেছিল। আর যতদিনে বুঝতে পেরেছিল ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছিল। কারণ সে সময় মেয়েটা ওর থেকে অনেক দূরে সরে গিয়েছিল। ঝগড়ার আর কথা কাটাকাটি ছলে দুজনের মাঝেই দূরত্ব সৃষ্টি হয়েছিল প্রথমে। তারপর কোথায় যে মেয়েটা হারিয়ে গেল, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঈশান ভেবেছিল মেয়েটার সাথে আর কখনো দেখা হবে না। তবে দেখা তো হলো, কিন্তু পুরো 15টা বছর পরে। আর ততদিনে মেয়েটা হয়তো ওকে ভুলেও গেছে। ওকে দেখার পর চিনতেও পারেনি। কে জানে, চিনতে পারলেও বোধহয় সেটা প্রকাশ করেনি। ঈশান ভাবেনি কবিতা ওকে এমন করে ভুলে যাবে আর ইগনোর করবে। অবশ্য অতীত আর বর্তমানকার কবিতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কারণ মেয়েটা এই শহরে আসার পর অনেক বদলে গেছে। আর ঈশানের সাথে দেখা হবার পর মেয়েটা ভালোভাবে কখনো কথা বলেনি। চিনতে পারলেও হয়তো সেটা কবিতা কখনো প্রকাশ করেনি। ঈশান যখন ওর অফিসের স্টাফ হিসেবে এসেছিল, মেয়েটা তখন ওকে দেখে হাজারটা প্রশ্ন করেছিল। ঈশানের আব্বুর সাথে কবিতার আব্বুর অনেক আগে থেকেই যোগাযোগ ছিল। ঈশানের আব্বু জানতো কবিতার পরিবার কোথায় থাকে। আব্বু ঈশানকে এই বিষয়টা জানায়নি। তারপর যখন একটা চাকরির খুব প্রয়োজন হয়েছিল ছেলের, তখন আব্বু কবিতার আব্বুর ঠিকানা দিয়ে বলেছিল ওই ঠিকানায় এসে ওর আব্বুর কথা বললে হয়তো লোকটা ওকে একটা কাজের ব্যবস্থা করে দিবে। কিন্তু ঈশান জানতো না এই লোকটাই কবিতার আব্বু, অর্থাৎ ওদের পাশের বাসার সেই আঙ্কেল। ঈশান শহরে এসে ভদ্রলোকের সাথে দেখা করেছিল। ঈশান প্রথমে কবিতার আব্বুকে চিনতে না পারলেও লোকটা ওকে জিজ্ঞেস করেছিল, তুমি ঈশান, মানে আফজাল সাহেবের ছেলে? জি আঙ্কেল, আমি ঈশান। কিন্তু আপনি আমাকে চিনতে পারলেন কি করে?
কারণ আমি তোমাদের পাশের বাসার সেই আঙ্কেল যার মেয়ের সাথে তুমি ছোটবেলায় খেলা করতে। ঈশান তখন লোকটার পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে লোকটা ওকে আটকে দিয়েছিল আর বলেছিল পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না। ঈশানের সাথে লোকটা অনেকক্ষণ যাবৎ সেদিন কথা বলেছিল। এত দূরের শহরে এসে নিজের গ্রামের কাউকে দেখার পর ঈশানের ভালো লেগেছিল আর ভদ্রলোক ওর সাথে বেশ ভালোভাবেই কথা বলেছিল। তারপর যখন ঈশান অফিসে এসেছিল তখনই কবিতার কথা মনে পড়ে। ভাবে কবিতার আব্বুর সাথে দেখা হলে তাহলে মেয়েটা কোথায় গেল। তারপর বসের সাথে দেখা করতে এসে যখন কবিতাকে দেখে তখন ভেবেছিল এটাও সেই কবিতা নয় যে কবিতার সাথে ও খেলা করত, যে মেয়েটা সব সময় ওর সাথে কথা কাটাকাটি করত, খেলা নিয়ে ঝামেলা বাঁধাতো, সেই মেয়েটা ও নয়। আজ সামনে যে বসে আছে, কারণ সামনে বসা চেয়ারে বসে থাকা মেয়েটার কথাবার্তা ব্যবহার পুরোই চেঞ্জ ছিল। মেয়েটার কখনোই ওর সাথে আগে এমন করে কথা বলেনি। আর তারপর যখন এরকম আচরণ দেখছিল তখন ঈশান ভেবেছিল এই মেয়েটার সাথে আগের মতো আর সেই সম্পর্ক কিংবা সেই আগের কথাটা মনে না করিয়ে দেয়াই ভালো। ঈশানের সেদিনে সেই ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছিল, কারণ 6 মাস বাদেই যখন কবিতার বিয়েটা পাকা হলো তখন ঈশানকে অফিসের ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অফিসের বসের মেয়ে অর্থাৎ কবিতার বিয়ের সম্পূর্ণ কাজের দায় দায়িত্ব ভার সব ঈশানকে দেওয়া হয়। আর বসের মানে কবিতার কোনো ভাই ছিল না, ওরা 2 বোন। ছোট বোনটা সবেমাত্র এইচএসসি দিয়েছে আর কবিতা পড়ালেখা শেষ করে এখন অফিসের কাজে হাত লাগিয়েছিল। হঠাৎই বস মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন আর মেয়েও বেঁকে বসেছিল, কারণ বাজে একটা ছেলের সাথে কবিতার রিলেশনে জড়িয়ে পড়েছিল। ঈশান সেটা জানতো, সেজন্য হয়তো ঈশানের প্রতি কবিতার এক প্রকার রাগ ছিল। কবিতা ভেবেছিল যে ঈশানের সব বিষয়ে ওর আব্বুর কাছে জানিয়ে দিয়েছে, তাই সব সময় মেয়েটা ওকে বকাঝকা করত। তারপর কবিতাকে বিয়ের কথা বললে তখন মেয়েটা রাজি হচ্ছিল না। মেয়েটাকে রাজি করাতে কবিতার আব্বু কান্নাকাটি করে ইমোশনালি ব্ল্যাকমেল করেও যখন কাজ হয়নি তখন এক প্রকার অসুস্থতার নাটক করে মেয়েটাকে বিয়েতে রাজি করালো। 1 সপ্তাহ পরে যখন বিয়ের কথাটা উঠলো তখন কবিতা খুব সহজভাবেই বিয়েটা করে নিতে চাইছিল, কিন্তু বাঁধ সাজলো বরাশা নিয়ে। গত 7 দিন যাবৎ ঈশান গায়ে গতরে খেটে একদম বিয়ে বাড়িটা ঝকমকে আর আলোকসজ্জায় সজ্জিত করেছে। কবিতার আব্বু বারবার করে সম্পূর্ণ বিয়ের অ্যারেঞ্জমেন্ট ওকে করতে বলেছিল, আর তার উপর কবিতার আব্বু ঈশানকে দিয়েছিল যদি বিয়েটা স্বয়ং সম্পূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়া শেষ করতে পারে তাহলে ওকে কাজটা সম্পূর্ণ করার জন্য পুরস্কৃত করবেন। আর পুরস্কৃত মানে কি সেটা ঈশান বুঝতে পেরেছিল, হয়তো ভদ্রলোক ওকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে। গ্রামে ঈশানের পরিবারের অবস্থাটা খুব বেশি ভালো ছিল না। আব্বু আম্মু আর বোনকে নিয়ে এক প্রকার হিমশিম খেতে হচ্ছিল। গ্রামে চাষবাসের অবস্থা খুব বেশি একটা ভালো না, তাই চাষবাস করে যা পেত তা দিয়ে গ্রামে পরিবারকে নিয়ে চলা একদম কঠিন ছিল। তারপর বোনের পড়ালেখা আর আব্বুর ঔষধপত্র সব মিলিয়ে সংসার চালাতে আরেকটু কষ্ট হচ্ছিল। ঈশান বসের কথাতে 7 দিন যাবৎ খেটে খুঁটে ম্যাডামের বিয়ের তোড়জোড় করলো। তখন বস খুব খুশি ছিল। বিয়ের দিন সকাল পর্যন্ত সব কিছু ঠিকই ছিল, কিন্তু দুপুর থেকে কেন জানি বস হাঁসফাঁস করছিল। ভদ্রলোককে এরকম করতে দেখে ঈশান বারবার বিষয়টা জিজ্ঞেস করলে তখন উনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন। তারপর আত্মীয় স্বজন এসে ওনাকে যখন জিজ্ঞেস করে কি হয়েছে তখন কবিতার আব্বু বলেছিল বর নাকি বিয়ে করবে না বলে পালিয়েছে। গত কয়েক ঘন্টাতেও নাকি তাকে খোঁজ খবর করে কোথাও পাওয়া যায়নি। এসব জানার পর কবিতার আব্বু টেনশনে অসুস্থ হয়ে পড়ে, আর ঈশানও এবার বেশ খানিকটা ভয় পেয়ে যায়। এবার বিয়েটা যদি আটকে যায় তাহলে এই ভদ্রলোক নির্ঘাত স্ট্রোক করে বসবে। ভাবনার মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কবিতার আব্বুর বুকে ব্যথা শুরু হয়েছিল। ঈশান লোকটাকে ধরে এনে সোফাতে বসালে তার মাঝখানেই কবিতার আম্মু, বোন আর কবিতা চলে আসে। তারপর কান্নাকাটি জুড়ে দেয় সবাই। তখন ঈশান ডক্টর ডেকে লোকটাকে বেশ খানিকটা সুস্থ করে তুললে সবাই বিষয়টা জানতে পারল। এত বড় বিয়ে বাড়িতে বেশ খানিকটা গুমোট পরিস্থিতি পুরো পরিবার জুড়ে বিরাজ করছিল। ঈশান এসব দেখে
অনেকখানি ভয় পেয়ে গিয়েছিল, কারণ যদি বিয়েটা আটকে যায় তাহলে মান সম্মানের তো কিছুই থাকবে না, আর যে টাকা পয়সার কথাগুলো ওকে বলা হয়েছিল সেটাও পাবে না। টাকাগুলো খুব বেশি প্রয়োজন ছিল ছেলেটার, যে বেতন পায় সেটা দিয়ে মোটামুটি চলে যায়, তবে মাসের শেষের দিকটা টেনে টুনে চলতে হয়। ঈশান বেশ কিছুক্ষণ সময় নিয়ে বসকে বোঝালো ও বলল, আঙ্কেল, আপনি টেনশন করবেন না, বিয়েটা আজ না হয় কাল হবে। আপনি অনেক বিচক্ষণ মানুষ, এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ভাবুন। আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো ফ্রেন্ডের ছেলে থাকলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন, তেমন কেউ থাকলে বিয়ে দিয়ে দিতে পারেন ম্যাডামের। কথাগুলো যখন ঈশান বসের কানে তুলে দিল তখনই ভদ্রলোক সেই কথার প্যাচের মধ্যে ওকেই জড়িয়ে ফেলবে সেটা ঈশান কল্পনাও করেনি। কারণ ঈশান যখন এই বিষয়টা বলল তখনই বস কিছু একটা ভাবলেন, তারপর ঈশানের আব্বুর নাম্বার চাইলেন। ঈশান খানিকটা অবাক হলেও বসের জোড়াজুড়িতে আব্বুর নাম্বার দিল। তারপর ঈশানের আব্বুর সাথে লোকটা কতক্ষণ যাবৎ কথা বলল, কে জানে কি এত কথা হলো দুজনের। তবে আব্বুর সাথে কথা বলার পর লোকটার মুখে হাসি ফুটে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই কবিতা ঈশানের হাত খপ করে ধরল, আর যেটা বলল সেটা শোনার পর কবিতার পরিবার আর ঈশান যেন আকাশ থেকে পড়ল। কারণ কবিতার আব্বু ছেলেটার হাত দুটো ধরে বলতে আরম্ভ করে, আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক আশা করেছিলাম, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা কখনো ভাবতে পারিনি। এরকম একটা পরিস্থিতিতে পড়ার পর আমি বুঝতে পেরেছি বিপদ যে কোনো সময় আসতে পারে। আজকে তুমি না থাকলে হয়তো আমার অবস্থা আরও খারাপ হতো। তুমি দাঁড়িয়ে থেকে যেহেতু আমার মেয়ের বিয়ের তোড়জোড় করেছো, সেটা আমার ছেলে থাকলেও হয়তো এত দায়িত্ব নিয়ে করতো না, কারণ আপন লোকগুলোই ফাঁকি দিয়ে দেয়। এবার তুমি ভাবতে পারো আমি এসব কথা কেন তোমার সাথে বলছি। তোমাকে বলছি তার একমাত্র কারণ হচ্ছে আমি তোমার আব্বুর সাথে কথা বলেছি। তুমি এতক্ষণ যাবৎ বললে না আমার কোনো বন্ধু কিংবা আত্মীয় স্বজনের ছেলে থাকলে তার সাথে যেন মেয়ের বিয়ে দিই। তাই আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, বুঝলে তো, তোমার থেকে হাতের কাছে ভালো কোনো ছেলে আমি এই মুহূর্তে পাচ্ছি না। আর তোমার সাথে বিয়ে দেওয়ার কথা আমি ভেবেছি যখন তুমি এই আইডিয়াটা আমাকে দিলে। দেখো বাবা, যেটা হওয়ার উপরওয়ালার পক্ষ থেকে হয়। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি না হলে আজকে হয়তো তোমার সাথে আমার মেয়ের বিয়ের কথাটা উঠতো না, আর আমি এসব কথা বলতামও না। তুমি হয়তো অবাক হচ্ছ, কিন্তু আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিয়েছি, তারা রাজি আছে। তাই এখন তোমাকে এই বিয়েটা করে আমার মান সম্মানের উদ্ধার করতে হবে। দেখো বাবা, আমি তোমার বাবার মত, তোমার বাবার বন্ধু হয়ে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, নিজের বাবার মতো ভেবে আমাকে ফিরিয়ে দিও না। আমাকে এইটুকু দয়া করো। আব্বু বলছে এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসব আজে বাজে কথা বলছো? তোমার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হচ্ছি। এরকম একটা সিদ্ধান্ত তুমি নিতে পারো কি করে? একেই আমার বিয়েটা এরকম একটা ছেলের সাথে ঠিক করলে, আবার আজকে এখন এসে বলছো এই গাধাটাকে আমার বিয়ে করতে হবে। সামান্য এক কর্মচারীকে কিনা আমার বিয়ে করতে হবে? ওকে বিয়ে করলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? ওর কি আছে? ও কি করতে পারে? আমাকে ভালো রাখবে? আর সবচেয়ে বড় বিষয়, ওর মতো একটা গরিব ভিখারিকে বিয়ে করবো আমি? তুমি সেটা ভাবলে কি করে আব্বু? আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি বিয়েটা আটকে দিয়েছো। তুমি যে তোমার ওই নোংরা বয়ফ্রেন্ডের জন্য এসব করেছো সেটা আমার মাথায় খুব ভালো করে এসেছে। শোনো মামনি, তুমি এতটা বড় হয়ে যাওনি যে নিজের ভালো মন্দ বিচার করতে শিখেছো। তুমি হয়তো জানো কোনটা কম দামি আর কোনটা বেশি দামি, কিন্তু মানুষ চিনতে তুমি বরাবরই ভুল করেছো। তাই আমি যেটা করছি সেটা তোমার ভালোর জন্য। আজকে হয়তো ঈশানকে তোমার কাছে পছন্দ হচ্ছে না, কিন্তু দিন শেষে এই ছেলেটাকেই তোমার জন্য পারফেক্ট মনে হবে। আমি যা চয়েস করেছি সেটা তোমার জন্য ভালো হবে, যার সাথে তুমি সারা জীবন থাকতে পারবে। এই ছেলে তোমাকে কখনো ঠকাবে না, যে তোমার সম্পত্তি হবে না, তোমাকে ভালোবাসবে শুধু সারা জীবন তোমার সাথে থাকার জন্য। এখন নির্দ্বিধায় বিয়েটা করে নাও। আজ বাদে কাল যখন ওর ভালোবাসাটা বুঝতে শিখবে
তখন তোমার মনে হবে যে তোমার বাবা তোমার জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই সিদ্ধান্ত নিয়ে অনেক বড় উপকার করেছে। বাবা হিসেবে এইটুকু আমাকে করে দাও। ওকে আমি বিয়ে করব না, আমার পক্ষে সম্ভব না। তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও, যেটা হয়েছে সেটা ভুলে যাও। আর এখনকার দিনে এইসব বিষয় নিয়ে কেউ আর মাথা ঘামায় না, বুঝেছো? তুমি এইসব নিয়ে আর চিন্তা করো না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি ছেলেটার বিয়ে করতে না আসার পেছনের কারণ তুমি। গুন্ডা দিয়ে ওকে ভয় দেখিয়েছো, তোমার ওই গুন্ডা বয়ফ্রেন্ডকে দিয়ে সব করিয়েছো, তাই তো? তুমি যদি তাই ভেবে থাকো তাহলে তাই। এরপরেও আমি ওকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না এর মতো একটা ছেলেকে বিয়ে করা। তুমি যদি ভেবে থাকো ওর কিচ্ছু নেই সেই জন্য তুমি ওকে বিয়ে করবে না, তাহলে সেটা তোমার অহংকার। তুমি যদি এরকম কিছু বলো তাহলে আমার সব সম্পত্তি বিষয় আবশ আমি সব ওর নামে করে দিব। তারপরে দেখব তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসে কিনা, আর তুমি ওকে বিয়ে তখন করবে কিনা। আমাকে সেটাও সিদ্ধান্ত তোমারই, কারণ তখন তোমার কিচ্ছু থাকবে না। ও যদি তখন তোমাকে বলে যে ও তখন তোমায় বিয়ে করবে না। কবিতা এবার চুপ করে গেল। কবিতা কিছুই বুঝতে পারল না যে আব্বু এসব কি ভেবে চিন্তে করেছে, নাকি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। তবে এখন তো মনে হচ্ছে যে ছেলেটাকে ভয় দেখিয়ে আর যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিল ওর সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটাকে তাড়িয়ে অনেক বড় অন্যায় আর ভুল করেছে। না হলে ওই ছেলেটাই তো এর থেকে ভালো ছিল, অনেক টাকা পয়সা ছিল, যার সাথে আরাম আয়েশে সারা জীবন কাটিয়ে দিতে পারতো। কিন্তু এর তো কিছুই নেই, তবে হ্যান্ডসাম আছে, এটা অফিসের অনেকেই বলে। কারণ ঈশান অফিসে আসার পর থেকে কবিতার অফিসের অনেকেই বলেছে ঈশান নাকি অনেক হ্যান্ডসাম। আর এইসব কবিতার কানে এসেছে, কিন্তু মেয়েটা কানে তোলেনি। এখন বারবার মনে হচ্ছে যে সত্যি কি হ্যান্ডসাম। কবিতা ঈশানকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই কবিতার আম্মু আর বোন এসে ওকে বোঝাতে লাগলো। বলল বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। অনেক আত্মীয় স্বজন পর্যন্ত মেয়েটাকে বোঝালো, কিন্তু কে বোঝে কার কথা। 2 ঘন্টা যাবৎ বোঝানোর পর মেয়েটা রাজি হলো, কিন্তু ওর সাথে থাকবে না বলে জেদ ধরল। ঈশান যেন কবিতার কাছে না আসে সে কথা বলে মেয়েটা একগাদা শর্ত দিল। এদিকে ঈশানও বিয়েটা করতে চাইছিল না। শেষে কবিতার আব্বু ওর হাতে পায়ে ধরতে গেলে ঈশানের আব্বুর কাছে ফোন করে বিষয়টা জানালে আব্বু ওকে ফোন করে জানালো বিয়েটা যেন করে নেয়। ছেলেটা তার বাবার এসব কথা শুনে অবাক হচ্ছিল। ঈশান পুরো একটা শক্তের মধ্যেই ছিল। বিয়েটা যতক্ষণে হয়েছে ততক্ষণে মনে হয়েছে যে ও হয়তো একটা ভুলের মধ্যে আছে, আর না হলে একটা স্বপ্নের মধ্যে আছে। ঈশান ভাবতেও পারেনি অফিসের ম্যাডাম অর্থাৎ ছোটবেলার সেই খেলার সাথী জেদি আর অহংকারী মেয়েটাকে ওর বিয়ে করতে হবে। ঈশান চুপচাপ কিছুক্ষণ যাবৎ বসে রইল। যখন কবুল বলতে বলা হলো ঈশানের মনে হচ্ছিল মাথায় আকাশ ভেঙে পড়েছে। যে মেয়ে কিনা ওকে চিনতেই পারছে না, যে ওকে সহ্যই করতে পারে না, তাকে কিনা শেষে বিয়ে করতে হচ্ছে। যাই হোক, বিয়েটা শেষ হতেই 12টা অবধি সবার সাথে ঈশান বসে থাকলো আর সবার কথা শুনলো। কি থেকে কি করবে, কাল কি হবে সেটা নিয়ে সবাই কথা বলছিল আরও শুনছিল। কবিতার আম্মু ঈশানকে মেয়ে জামাই বলে অনেক আদর আপ্যায়ন করলো। ছেলেটার গলা দিয়ে খাবার নামছিল না দেখে নিজের হাতে খাবার মেখে খাইয়ে দিল। ঈশান বুঝতে পারছে না ওকে এত আদর আপ্যায়ন কেন করা হচ্ছে। ফাঁসির আসামিকে যেমন ফাঁসিতে ঝোলানোর আগে সাজিয়ে গুছিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তেমন করে ঈশানকেও হয়তো এরকম করে আজকে বিপাকে ফেলবে বলে এমন করে আপ্যায়ন করা হলো। ছেলেটা অনেকক্ষণ যাবৎ ভাবলো এই মেয়ের সাথে ওর পক্ষে থাকা কখনোই সম্ভব না। আপুই বা কী করলো? আর অফিসের বস জেনে শুনে নিজের মেয়ের সাথে এরকম একটা কাণ্ড কেনই বা ঘটালো, যেখানে এসেছিল অতিথি হিসেবে আর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে, সেখানে কিনা এই মেয়েকে ওর বিয়ে করতে হলো। অনেকক্ষণ যাবৎ বুঝিয়ে ছেলেটাকে রুমে পাঠানো হলো। রুমের লাইটটা অন করা। ঈশান বুঝতে পারল ভদ্রমহিলা এখনও ঘুমোয়নি। রুমে প্রবেশ করতেই দেখলো কবিতা বিছানায় আরাম করে বসে ফোন চাপছে, হয়তো বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। ঈশান খুব ভালো করেই জানে এই বিয়েটার মূল্য ওর কাছে নেই। কবিতার সামনে এসে ঈশান কিছুক্ষণ যাবৎ তাকিয়ে থেকে তারপর একটা বালিশ নিতে গেলেই তখন কবিতা বলতে আরম্ভ করলো, শোন, তুই আমার কাছে আসার চেষ্টাও করবি না।
তোর আমার রুমে আসার সাহস হলো কি করে? তুই আমার রুমে এসেছিস সেটা ভাবতেই আমার গাটা না ঘিন ঘিন করছে। তোর মতো একটা সামান্য স্টাফ আমাকে বিয়ে করছে, এটা ভাবতেই তো আমার মাথা কাটা যাচ্ছে। আমি আমার বান্ধবী, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে কিভাবে তোকে পরিচয় করাবো? আমার তো লজ্জায় মাথা হেড হয়ে যাবে। আমি কি করব ম্যাডাম? আমাকে তো জোর করে ধরে এরকম এরকম একটা ফ্যাসাদে ফেলা হলো। আমি না হয় আপনার জীবনটা নষ্ট করে দিলাম, কিন্তু আপনি তো আটকাতে পারতেন বিয়েটা। আপনিও তো আটকালেন না। তুই আমার মুখের উপরে কথা বলিস, তোর সাহস কি করে হয়? তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই এখনো সামান্য একজন স্টাফ আমার অফিসে। তোর মতো ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে, তার মানে এই না যে তোকে আমি স্বামী হিসেবে মানবো। কখনোই এরকম কিছু হবে না। 6 মাস যেতে দে, তারপর তোকে লাথি মেরে এখান থেকে আমি বের করব, আর আমার অফিস থেকেও বের করব। তুই আমার অফিসে আসার পর থেকেই আমার লাইফটা পুরো এলোমেলো হয়ে গেছে, আর আজকের পর থেকে তো তোকে আমার সারা জীবন সহ্য করতে হবে। সেটা ভেবে আপু, উফ, আপু তোর সাথে আমার বিয়ে দিল। তবে আপু কি এটা জানে যে তার ইচ্ছে করলে যা ইচ্ছে তাই করতে পারে? তেমনি আমি ইচ্ছে করলেও তোকে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেব, তারপর আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে নেব। তুই যদি বেশি বেগরবাই করিস না, তাহলে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে তোকে ইচ্ছে মতো আড়ং ধুলাই করাবো। তার মানে বসের কথাটাই ঠিক যে আপনি ওই ছেলেটাকে মারের ভয়ে দেখিয়েছেন, আর না হলে ওকে মার খাইয়ে এখান থেকে তাড়িয়েছেন। যদি সেটা ভেবে থাকিস তাহলে সেটা। এখন সর আমার চোখের সামনে থেকে, তোকে আমার দু চোখে সহ্য হয় না। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর আশেপাশে কিছু খুঁজতে লাগলো। রুমে সোফাও নেই। আশেপাশে তাকিয়ে ছেলেটা এবার ওয়ার্ড্রপের দিকে গেল। কবিতা বকাঝকা করতে লাগলো। ঈশান কিছুই শুনলো না। অনেক খুঁজে একটা চাদর বের করে তারপর মাথার নিচে হাত দিয়ে নিচেই শুয়ে পড়ল। কবিতা বকাঝকা করতে করতে আধা ঘন্টা পার করতেই খেয়াল করলো যে ঈশান কেমন শান্তিতে ঘুমিয়ে পড়েছে। কবিতা ভাবতে পারে না যে এই ছেলেটা যত বকে ততই চুপ করে থাকে। মাঝে মাঝে যখন কথা বলে তখন কবিতা বকা দিলে আবার চুপচাপ হয়ে যায়, আবার কতক্ষণ অশান্ত গলায় উত্তর দেয়। ঈশানের জায়গায় অন্য কোনো ছেলে হলে এতদিন কবিতার কথা জবাব দিত হয়তো। কবিতার এটাও মাথায় মাঝে মাঝে আসে। পরদিন সকালে যখন কবিতার ঘুম ভাঙলো, খেয়াল করলো ঈশান এখনও শুয়ে আছে। ওয়াশরুম থেকে পানি এনেই কবিতা ওর গায়ে মেরে দিল। ঈশান ধরফড়িয়ে উঠে বসতেই কবিতা বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয় এখানে ঘুমাচ্ছিস? তোকে আমি বলেছিলাম না রুম থেকে বেরোতে? তারপরে এখানে শুয়ে আছিস কেন? আজকের পর যেন তোকে আমি এই রুমে না দেখি। স্ত্রীর রুমে স্বামী থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে আপনি যে এই বিয়েটা মানেন না আমি সেটা জানি। তারপরও যে কদিন এখানে আছি সে কদিন তো অন্তত থাকতে দিন। আমি কথা দিয়েছি আমি ভুলেও আপনার কাছে আসবো না। আর আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি না হয় সারা রাত জেগে থাকবেন। তোর কি আমাকে দেখে দারোয়ান মনে হয় যে আমি সারা রাত তোকে পাহারা দেব আর জেগে থেকে দেখবো তুই কি কিছু করছিস কিনা? কবিতার এরকম ধারা কথাতে যখন কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ফ্রেশ হয়ে আসলো, তারপরে নিচে আসতেই দেখলো ঈশান যে বাসায় থাকতো সেখান থেকে ওর কয়েকজন রুমমেট ওর ব্যাগ আর লাগেজটা গুছিয়ে এনেছে। ঈশানের এরকম কর্মকাণ্ডে ওরা অবাক হয়েছিল, কিন্তু রাতে ওরা আসতে পারেনি। বিয়েটা রাত 10টার দিকে হয়েছিল, সেজন্য ওরা এসে পৌঁছাতে পারেনি। সকালে যে শ্বশুরমশাই ওদের ডেকে পাঠাবে আর ব্যাগ আর সব কিছু নিয়ে আসবে সেটা ঈশান ভাবতেই পারেনি। এবার ঈশান রুমমেটদের দেখে বলতে শুরু করলো, তোরা এখানে আসিস যে? আমি তো বুঝতে পারলাম না যে তোরা এখানে কেন, আর আমার ব্যাগ এখানে কেন? একমাত্র মেয়ের জামাকে আমি ওরকম একটা মেসে থাকতে দেব, সেটা তুমি ভাবলে কি করে? তুমি এখন থেকে এখানেই থাকবে, আর অফিসের সিও এখন থেকে তুমি। কবিতা আর অফিসে যাবে না, কারণ আমি আর কবিতাকে আর অফিসে যেতে দেব না। আমি এমন একটা মানুষকে চেয়েছিলাম যাকে আমি নির্দ্বিধায় সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে পারবো। তুমি ঠিক তেমন একটা মানুষ ঈশান। ম্যাডাম এসব জানতে পারলে রাগ করবে আঙ্কেল, আর আপনি এরকম কিছু করবেন না প্লিজ। আমার এসবের প্রতি কোনো লোভ নেই, আর ইচ্ছা নেই অফিসের সিও হওয়ার। তুমি বললে তো হবে না, তুমি যেটা বলবে সেটা হবে না তো। এখন থেকে আমি যেটা বলবো সেটাই হবে, কারণ আমি তোমার বাবার সাথে সব আলাপ পরামর্শ করে নিয়েছি। আমার মেয়ের ভালোর জন্য যা করতে হয় আমি সেটাই করব। কিন্তু আঙ্কেল ম্যাডাম এসব কিছুই মানবে না। যদি জানতে পারে তাহলে অনেক রাগারাগি করবে। ম্যাডাম কিসের? হ্যাঁ, কোনো ম্যাডাম ট্যাডাম নেই। তুমি নিজের বউকে ম্যাডাম বলছো কেন?
এখন থেকে নাম ধরে ডাকবে। আঙ্কেল, আমি বুঝতে পারছি না যে আপনি এরকম সব কেন করছেন। এত তাড়াতাড়ি এত সব করলে ম্যাডাম কিছুই মানতে পারবে না। এমনিতেই উনি রাগ করে আছে, তার উপর জোর করে বিয়েটা দেওয়ার কারণে। এবার শ্বশুরমশাই ঈশানের হাত ধরে টেনে নিয়ে তারপর ওকে একটা সোফায় বসালো আর বলতে আরম্ভ করলো। ঈশান, প্রথমে একটু আর একটু এরকম হবে না, কিন্তু কিন্তু দিন শেষে দেখবে তোমার বউ একদম ঠিক তোমার ভালোবাসা বুঝতে পেরেছে। এখন আমার মেয়েটা একটু রাগ করলেও পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ ওকে আমার খুব ভালো করেই চেনা আছে। ছোটবেলা থেকে তুমি ওকে যতটুকু দেখেছো, আমি ওকে সারা জীবন ধরে দেখেছি। ও যা ইচ্ছে তাই বলতে পারি, কিন্তু দিন শেষে ও বুঝতে পারবে কি ওর জন্য ভালো আর কেউ ওর জন্য খারাপ। তার মানে আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমি খুব ভালো করে জানতাম কবিতার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক করেছি, ওকে যে করেই হোক কবিতা ভাঙাবে। আর তারপরেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার সাথেই ওর বিয়েটা দিব। সব কিছু পরিকল্পিত ছিল? তাহলে আব্বুকে বলার আর এসব নাটক কেন করলেন আঙ্কেল? আপনি বুঝতে পারছেন না যে আপনার মেয়ে কখনোই আমাকে মেনে নেবে না? আর এইসব বিষয় যদি জানতে পারে তাহলে সম্পূর্ণ আমাকে দোষারোপ করবে। এরই মাঝে কেউ একজন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো। আমাকে কিছু বোঝাতে হবে না, আমি খুব ভালো করে জানি এসব আব্বু প্ল্যান করে রেখেছে। তবে আব্বু, তুমিও ভালো করেই শুনে রাখো, ওর সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। ওর কি আছে, ও 2 দিন থেকে এখানেই চলে যাবে। কারণ আমার সাথে মানিয়ে নিতে সে পারবে না। আমার মতো হাই সোসাইটির মেয়ে কখনো ওর মতো একটা খ্যাত ছোট লোককে স্বামী হিসেবে মানতে পারে না, আর না তার সাথে থাকতে পারবে। তুমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো। মুখ সামলে কথা বলো। ও তোমার স্বামী, ও তোমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু এখন তোমার হাজব্যান্ড। আর হাজব্যান্ডের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা খুব ভালো করেই তোমার শিখতে হবে। আমি তোমাকে এরকম কোনো শিক্ষা দিইনি যে নিজের স্বামীর সাথে তুই তোকারি করে কথা বলবি। আমি যদি ওর থেকেও শুনতে পাই তুমি ওর সাথে বাজে ব্যবহার করেছো, তাহলে সেটা কিন্তু তোমার জন্য খুব বেশি খারাপ হবে। কবিতা এবার কিছুটা মিইয়ে গেল। মেয়েটা ব্রেকফাস্ট করার জন্য টেবিলে গেলে তখন কবিতার আব্বু বলতে আরম্ভ করলো। শোনো, এখন থেকে নিজেকে তৈরি করো, আর অফিসে তোমাকে যেতে হবে না। মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসবে, কিন্তু অফিসের কাজ আর তোমাকে করতে হচ্ছে না। মানে কি, আমি অফিসে কেন যাব না? তাহলে কে অফিসের কাজগুলো করবে শুনি? কেন? আমার মেয়ের জামাই আছে না, সে করবে। সে খুব ভালোভাবে অফিসটা সামলে নেবে, আমি সেটা বিশ্বাস করি। আর তুমি যে অফিসের কি হাল করেছো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোমাকে যে আমি বিশ্বাস করে বসিয়েছিলাম, হ্যাঁ, তারপর তুমি কি করেছো এই কয়েকটা বছরে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। ও, তার মানে তোমার ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। এমনভাবে এই খ্যাতটা তোমার ব্রেন ওয়াশ করেছে যে এখন নিজের সহায় সম্পত্তির বিষয়ে আসার কালকের বেলার কথা অনুযায়ী সব তুমি ওর নামে করে দিতে চাইছো। তুমি কি জাদুটনা করেছিস হ্যাঁ আমার বাবাকে, যার জন্য তোর মতো একটা গেও খ্যাতকে শেষে কিনা নিজের জামাই করলো, এমনকি অফিসের দায়িত্ব পর্যন্ত দিল। তুই যদি ভেবে থাকিস এগুলো করে আমার বাবার কাছে প্রিয় হতে পারবি, কিন্তু আমারও কখনো তুই স্বামী হতে পারবি না, আমি বলে দিলাম। সেদিনের পর থেকে ঈশান অনেকবার চেষ্টা করেছিল কবিতার সাথে সব কিছু মানিয়ে নেওয়ার, সব কিছু ঠিক করে নেওয়ার, কিন্তু কবিতা ওকে কাছেই আসতে দেয়নি। উল্টো ওর সাথে তেমন করে কথাও বলে না। ঈশান যতবার মেয়েটাকে বুঝিয়েছে ওইগুলো করেছে, আর যেটা করতে চাইছে সেগুলো ভালো না। ওই ছেলেটার সাথে, অর্থাৎ যে ছেলেটার সাথে ওর রিলেশন ছিল, সেই ছেলেটা যখন বুঝতে পেরেছে ওর বিয়েটা হয়েছে ওদের অফিসের ম্যানেজারের সাথে, আর এখন সব টাকা পয়সার হিসেব ওই ছেলের কাছেই থাকে, আর ভবিষ্যতে তাকেই এই সব কিছুর মালিক করে দিবে। কবিতার থেকে ছেলেটা তখন নিজে থেকেই কেমন দূরে সরে যেতে লাগলো। কবিতা বারবার ছেলেটার সাথে দেখা করার আর কথা বলার চেষ্টা করলে ছেলেটা ওর সাথে দেখা করা কিংবা কথা বললে টাকা পয়সা হাতানোর জন্য নানা বাহানা করতে থাকে। মাঝে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে ঈশান যথাসম্ভব কবিতার আব্বুর কথা অনুযায়ী কবিতার আশেপাশে থাকার চেষ্টা করেছে। ঈশান প্রথমে ভেবেছিল কবিতার থেকে দূরে থাকবে, কিন্তু আব্বু আর আম্মু ওকে বুঝিয়েছে
যার সাথে একবার বিয়ে হয় তার সাথে মানিয়ে নিতে হয়। মেয়েটা হয়তো একটু রাগী, কিন্তু দিন শেষে মন থেকে ভালো। কবিতার ছোটোবেলাকার সেই ঝগড়া অভ্যেসটা এখনও আছে। প্রত্যেক দিন যখন ঈশান বাসায় আসবে তখন মেয়েটা এটা ওটা বলে ওকে হাজারটা কথা শোনাবে। ঈশান চেষ্টা করে মেয়েটাকে বোঝানোর, কিন্তু ততবারই কবিতা ওকে গায়ে হাত তুলবে, না হয় অপমান করবে। ঈশানকে একদিন তো কবিতা ওর আব্বুর সামনেই থাপ্পড় মেরে বসেছিল। কবিতার আব্বু এসব সহ্য করতে না পেরে উল্টো কবিতাকে কষিয়ে একটা থাপ্পড় বসাতেই কবিতা তখন নিচে পড়ে যায়। ঈশান ওকে উঠিয়ে নিয়ে নিজে থেকে শ্বশুরের সামনে রেখে প্রোটেক্ট করে বলেছিল, প্লিজ আঙ্কেল, আপনি এরকম কিছু করবেন না। উনি রাগের মাথায় এরকম কিছু করে ফেলেছে, কিন্তু বুঝতে পারছে না কোনটা ওনার জন্য ভালো আর কোনটা ওনার জন্য খারাপ। যখন বুঝতে পারবে তখন ঠিকই দেখবেন নিজে থেকেই সবটা বুঝে শুনে আর ভালো পথে চলে আসবে। সব তোর জন্য হয়েছে। তোর জন্য আব্বু আমার গায়ে হাত তুলেছে। এই দিন দেখার ছিল আমার আব্বু কিনা একটা বাইরের ছেলের জন্য আমার গায়ে হাত তুলেছে। আমি ভাবতেও পারছি না যে সামান্য একজন স্টাফকে আমি বাড়ির জামাই করলো, তারপরেই সব বিষয় সব কিছু সম্পত্তি তার নামে করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তুমি কি আমার বাবা নাকি অন্য কেউ, সে আমি বুঝতেই পারছি না। কবিতার আব্বু একটা হুঙ্কার দিয়ে এগিয়ে গিয়েছিল কবিতার দিকে। মেয়েটি কিছু বলতে যাবে তার আগেই জামাই আবারও ভদ্রলোককে আটকে দিয়েছিল। কিছুক্ষণ যাবৎ বোঝানোর পর তখন উনি বলেছিলেন, 15টা দিন তোমাকে সময় দিলাম। জামাইকে হয় মেনে নিবে, আর না হয় এই বাসায় তোমার কোনো জায়গা হবে না। তোমার জামাইকে নিয়ে তুমি যেখানে খুশি যেতে পারো। আমার থেকে তোমার সব সুযোগ সুবিধা বন্ধ হবে। ঈশান ঠিক কতটুকু কষ্ট করে ফ্যামিলিটা চালায় আর আমাদের বিজনেসটা চালাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না, কিন্তু যখন নিজের স্বামীর সাথে গিয়ে তার টাকায় থাকবে, তার টাকাই খাবে, তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন। বাবার বিষয় সম্পত্তির উপর ভর করে যা ইচ্ছে তাই করছো, তাই তোমার মাথায় ঢুকছে না তুমি ঠিক কতটুকু ভুল পথে আছো। আমি তোমাকে বারবার বলেছি যে ছেলেটার সাথে তোমার সম্পর্ক, সে তোমার থেকে টাকা পয়সা হাতানোর আশায় তোমার সাথে সম্পর্ক রেখেছে। 1-2টা দিন ওকে টাকা দেওয়া বন্ধ করে দেখো, বুঝতে পারবে ও তোমাকে টাকা পয়সার জন্যই ভালোবেসেছিল। এটা কোনো ভালোবাসা না, স্বামী স্ত্রীর ভালোবাসাটাই একমাত্র সত্যিকারের ভালোবাসা। তুমি সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। এখন এসব বাজে ছেলে পেলেদের সাথে মিশে নিজের সম্পর্ক আর সম্মানটা নষ্ট না করে নিজেকে একটু বোঝাও। তুমি এতটাও ছোট না যে ভালো মন্দ বুঝতে পারো না, তবে বুঝতে পারার পরও যে কেন চোখের এরকম রঙিন চশমা পরে বসে আছো সেটা আমি বুঝতে পারছি না। কবিতা আব্বুর এমন ধারা কথাতে ভয় পেয়ে গিয়েছিল, কারণ কবিতার আব্বু বলে দিয়েছিল সব সুযোগ সুবিধা ওর জন্য বন্ধ করে দিবে। এরকম কিছু শোনার পর কবিতা ভাবতেও পারেনি যে আব্বুর রাগের মাথায় এরকম একটা কথা বলে দিবে আর সেটার ফলাতে আরম্ভ করবে। কারণ তারপর দিন থেকেই আব্বু কবিতাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল। ঈশান নিজের ইনকাম করা টাকা কবিতাকে দিলে কবিতা সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয়? 5,000 টাকায় আমার কি হবে? তুই বুঝতে পারছিস না এত বড় লোকের একজন মেয়ে হয়ে আমি কি করে তোর মতো একটা গরিব ভিখারির সাথে থাকবো? তোর সাথে বিয়ে দিয়ে বাবা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি তোকে কখনোই ক্ষমা করবো না। সবকিছু হয়েছে মাত্র তোর জন্য। তুই যদি সেদিন আমাদের বাসায় না আসতি তাহলে কখনোই আব্বু এরকম কিছু করতো না, আর তোর সাথে আমার বিয়েটাও হতো না। তুই আমার সারা জীবনটাকে শেষ করে দিয়েছিস। সব তোর জন্য হয়েছে। আমি আমি তোকে কখনোই মাফ করবো না। তুই যদি ভেবে থাকিস আব্বু বললেই আমি তোর সাথে সংসার করব, তোর সাথে সবকিছু মানিয়ে নেবো, তাহলে সেটা তোর ভুল ধারণা। কখনোই এরকম কিছু হবে না। আমি সেটা খুব ভালো করে জানি। আমার খুব ভালো করে জানা আছে আপনি আমার সাথে থাকবেন না, কিন্তু আঙ্কেল যে কেন এই বিয়েটা জোর করে দিল সেটা আমি বুঝতে পারছি না। তবে আমার মনে হয় আঙ্কেল আপনার ভালোর জন্যই দিয়েছিল, কিন্তু আমি তো এখানে কোনো ভালো দেখতে পাচ্ছি না। আপনার কথা না হয় আমি বাদই দিলাম। আপনি যে চিন্তা ভাবনা করছেন সেইটাই ঠিক। আমার মতো একটা গরিব ভিখারিকে কি করে আপনাকে ভালোবাসতে পারে বলেন? তবে একটা কথা, যতগুলো দিন আপনার সাথে আছি, আপনাদের বাসায় আছি, ততগুলো দিন না হয় অন্তত একটু সহ্য করে নিন। আপনার আব্বুর সামনে অন্তত খারাপ কোনো বিহেভ করবেন না, যার জন্য আপনাকে কথা শুনতে হয়। আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, আপনি যা খুশি আমাকে বলেন, কিন্তু
আঙ্কেলের সামনে কিছু বলবেন না, তাতে আপনার জন্যই সেটা খারাপ হবে। তুই কি আমাকে ধমকাচ্ছিস নাকি? আমাকে থ্রেট করছিস? তুই যে আমাকে জ্ঞান দিতে আসছিস সেটা আমি খুব ভালো করেই জানি। তোর এই জ্ঞান তোর কাছেই রাখ। খবরদার আমার সামনে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর সাথে সেটাই হবে যেটা আমি এই ছেলেটার সাথে করেছিলাম। কবিতা সেদিন এই কথাগুলো বলে বাইরে চলে গিয়েছিল। ঈশান অনেকক্ষণ যাবৎ কবিতাকে খুঁজেও আনতে পারেনি। তারপর যখন বিকেলের দিকে কবিতা ফিরল তখন বেশ খানিকটা রাগান্বিত হয়ে কবিতা কেন এরকম রেগে বাসায় ফিরল ঈশান জিজ্ঞেস করতেই মেয়েটা ওকে থাপ্পড় মারল। ঈশান ভাবতে পারেনি মেয়েটা আবার ওর গায়ে হাত তুলবে, তবে এবার ওর আব্বু আম্মু সামনে তুলেনি, তাই ঈশান বিষয়টাকে তেমন করে মানিয়ে নিল। ভাবলো যে বড়লোকের মেয়েকে ভুল করে বিয়ে করে ফেলেছে, তাই তার শাস্তি ওকে পেতেই হবে। দিন যত যাচ্ছে কবিতার ব্যবহারটা ততটাই উগ্র হচ্ছে, কারণ ঈশানের জন্য ওকে অফিসে যাওয়াটাও বন্ধ করে দিয়েছে। টাকা পয়সাও কবিতার আব্বু দেয় না। ঈশান মেয়েটা সেটা দিতে চায়, তবে জোর জবরদস্তি করে দিলে তবেই নাই। মেয়েটা বাইরে গিয়ে ড্রিঙ্কস করে আসছে কয়েকদিন যাবৎ। ঈশান সেটা দেখে বারবার বারণ করলে কবিতা আবার সে একই কাজ করে, ওকে হাজারটা কথা বলে অপমান করছে, অবহেলা করছে। এমন করে পুরো 3টা মাস কেটে গেল। আর এই 3টা মাসের মাঝে কবিতা এমন কোনো দিন নেই যে ঈশানের সাথে সেদিন ঝামেলা করেনি। ঈশানের সাথে যেদিন বকাঝকা করে কথা বলে, একবারের জন্য জানতে চাইনি ঈশানকে কিংবা ঈশানের সাথে বিয়ে হবার পর থেকে ওকে কতটুকু ভালোবাসতে চাই, ওর কাছে থাকতে চাই। কবিতা এসব কিছুই জানতে চায়নি। তবে ঈশান বুঝতে পেরেছে কবিতার সাথে আর যাই হোক ওর পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব না। যে মেয়ে নিজে থেকে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা কারো পক্ষে সম্ভব না। ঈশান হাজারবার চেষ্টা করেও যখন পারল না তখন নিজেই চেষ্টা করলো ওর থেকে দূরে থাকার, আর সেটাই যেন ঈশানের জন্য ভুল ছিল। সেদিন বিকেলের দিকে কবিতা বাসা থেকে বেরিয়েছে। ঈশান বাসাতে এসে জানতে পারলো মেয়েটা কোথাও একটা গিয়েছে। ঈশান অনেক খোঁজাখুঁজির পর তারপর একটা পার্টিতে গিয়ে পেল। আসলে কবিতার পিছনে ঈশান বিয়ের পর থেকে একটা গোয়েন্দা লাগিয়ে রেখেছিল, আর সেই ছেলেটার মাধ্যমেই জানতে পারলো মেয়েটা একটা পার্টিতে গিয়েছে, আর সেখানে অনেকগুলো ছেলের সাথে কী সব নাচানাচি করছে। এই মেয়েটা এতগুলো ছেলের মাঝে ওরই বা কাজ কি? ঈশানের খারাপ লাগলো এটা ভেবেই। একে তো ওকে বর হিসেবে মানে না, তার উপর আবার ছেলেদের সাথে এভাবে মেলামেশা করে। এসব ঈশানের মোটেও পছন্দ না। কবিতার আব্বুর কথায় আর আম্মুর কথায় ভেবেছিল যে মেয়েটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এই মেয়ে যে ঠিক হবার নয় সেটা এখন ঈশান খুব ভালো করেই বুঝতে পারছে। তাই সিদ্ধান্ত নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডিভোর্স দিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে। ঈশান সেদিন যখন কবিতাকে আনতে গেল তখন যেন জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ কবিতার বয়ফ্রেন্ড ওকে বাধা দিয়েছিল কবিতাকে ছেলেটা নিয়ে যেতে দিবে না বলে, কারণ ওদের খুব বাজে একটা চিন্তাভাবনা ছিল কবিতার সাথে আজকে জোর করে কিছু করার। তাই ঈশান সেটা বুঝতে পেরে ছেলেটাকে হাত দিয়ে দূরে সরাতে গেলে ছেলেটা ওকে যখনই মারতে নিবে তখন ঈশান কষিয়ে ওর বুক বরাবর সবার সামনে একটা লাথি মেরে দিতেই ছেলেটা পাশে থাকা সুইমিং পুলে পড়ে যায় আর হাবুডুবু খেতে থাকে। তখন ঈশান বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে শুরু করে, জানোয়ার, তুই যদি ভেবে থাকিস আমার বিয়ে করা বউয়ের গায়ে হাত দিবি কিংবা ওর সাথে বাজে কিছু করবি, তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো, তোর হাত আমি ভেঙে দেব। তুই কি ভেবেছিস আমি ওকে ছেড়ে দিয়েছি? তার মানে এই না যে আমি ওকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি, কখনোই না। ওকে আমি স্বাধীনতাটুকুই দিয়েছি, ওর বাবার বাইরে থেকে ও যতটুকু পেয়েছে, তবে যখন প্রয়োজন হবে তখন আমি নিজের করে নেব। ঈশান কবিতার দিকে তাকাতেই দেখলো মেয়েটা ঢুলছে। তখন ঈশান এসে ওকে ধরতে গেলে কবিতা ওকে কিছু বলতে গেলে ঈশান তার আগেই কষিয়ে একটা থাপ্পড় বসালো মেয়েটার গালে। সাথে সাথে ও ঢলে পড়ে যেতে গেলে ঈশান ওকে পাঁজাকোলা করে তুলে নিল। সারা রাস্তা মেয়েটাকে কোলের মধ্যে বসিয়ে ড্রাইভ করেছে, আর কবিতা ঈশানের গলা জড়িয়ে ধরে রেখেই ঘুমিয়ে পড়েছিল। ঈশান বাসায় আসলো মেয়েটাকে ওই অবস্থায় নিয়ে। বাসায় আসার পর দেখলো শ্বশুর শাশুড়ি আর তাদের ছোট মেয়ে ডাইনিংয়ে বসে আছে। ওরা বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান সবটা খুব সহজে বলে দিল, আর তারপর কবিতাকে রুমে এনে বেডে শুয়ে দিল।
পরদিন সকালে যখন কবিতা উঠে দেখলো ঈশানের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, তখন মেয়েটা যেন বাঘের মতো গর্জন করে উঠল। ও ভাবতেও পারেনি যে ঈশান ওকে জড়িয়ে ধরে ঘুমোবে। তখনই ছেলেটা বলতে আরম্ভ করলো, কি হয়েছে? কি সমস্যা তোমার? এভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? স্বামীর কাছে স্ত্রী থাকতে পারে, তার জন্য এত চিৎকার করতে হয়? আজকের পর থেকে তুই আমার কাছে আসার চেষ্টা করলে না, সেটা তোর জন্য ভালো হবে না। আর আমি বাসায় এলাম কি করে? আমি তো পার্টিতে ছিলাম। তাহলে পার্টিতে থেকে নিজের সম্মানটা খোয়াতে চাচ্ছিলে, তাই তো? আমি সেটা খুব ভালো করেই জানি। তোমাদের মতো বড় লোকের মেয়ের কাছে এসব ভাত মাছ হতে পারে, কিন্তু আমার বউয়ের গায়ে কেউ হাত দিবে কিংবা আমি বেঁচে থাকতে তার সাথে কেউ বাজে কিছু করার চিন্তা ভাবনা করবে, তাহলে আমি তার চোখ উপড়ে ফেলবো। আর খবরদার, আজকের পর থেকে আমার অনুমতি ছাড়া যদি বাইরে গিয়েছো, তাহলে সেটা তোমার জন্য খুব বেশি খারাপ হবে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওকে বিছানার সাথে চেপে ধরলো। তারপর ওর ঘাড়ে আর গলায় কয়েকটা চুমু খেয়ে আর নাক ঘষে দিয়ে বলতে লাগলো, চাইছি না জোর করে কিছু করতে। নিজে থেকে ভালো পথে আসবে আর ভালোভাবে স্বামীর ভালোবাসা বুঝতে চেষ্টা করবে। আর হ্যাঁ, আজকের পর থেকে যেন ওই রাস্তার কুকুরটার সাথে তোমাকে না দেখি, তাহলে সেটা তোমার জন্য খুব ভালো হবে না, বলে দিলাম বউ। ঈশানের এরকম রূপটা কবিতা কখনো আশা করেনি। তারপর কবিতা ভেবেছে কি করবে, কি থেকে কি করলে এর থেকে রেহাই পাবে। কবিতা কিছুই বুঝতে পারছিল না। তারপর দুদিন বাদে মেয়েটা বাসার বাইরে গেল। তবে বাসার বাইরে যাওয়ার পর যা করলো সেটাই ঈশানের জন্য খুব বেশি বাজে হয়ে দাঁড়ালো। কারণ ওই বদমাইশ ছেলেটাকে নিয়ে কবিতা খুব বাজে একটা প্ল্যান করেছিল। সেদিন বাসায় ফেরার পথে কবিতা দাঁড়িয়ে থেকে ওর বয়ফ্রেন্ডের হাতে ঈশানকে মার খাওয়ালো। বেশ কয়েকটা ছেলে মিলে ঈশানকে খুব বাজেভাবে মেরেছিল। রাস্তায় চারপাশের লোকজন জড়ো হতেই সবাই সেখান থেকে দৌড়ে পালালো। অবশেষে যখন সবাই চলে গেল, তখন ঈশান নিজে ওর বন্ধুদের কল করলো। ওরা এসে ছেলেটাকে হসপিটালে নিয়ে যায়। তারপর অফিসের বস অর্থাৎ কবিতার আব্বুকে কল করা হলে সবাই হসপিটালে আসলো। ঈশান সেন্সলেস হয়ে পড়েছিল যখন হসপিটালে আনা হয়, কারণ অনেক বেশি মার খেয়েছে কিনা। তারপর ঘন্টাখানেক পর ডক্টর বেরিয়ে আসলো, জানালেন তেমন কোনো ক্ষতি হয়নি, হাত পায়ে চোট পেয়েছে তবে ভাঙেনি। ঈশান বন্ধুদের থেকে কবিতার আব্বু আম্মু সবই শুনলো। কবিতার আব্বু অনেক বেশি আফসোস করতে লাগলো যে ছেলেটাকে জোর করে ধরে তার মেয়ের সাথে বিয়ে দিল, আর এরকম বকে যাওয়া মেয়ে কিনা তার বয়ফ্রেন্ড নামক একটা বাজে ছেলেকে দিয়ে হাজবেন্ডকে মার খাওয়ালো। কবিতার আব্বু বারবার শুধু এইটুকুই বলছিল, বুঝলে তো কবিতার আম্মু, জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম এখানে এসে। আর এখানে এসে ব্যবসার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে নিজের মেয়েটাকে মানুষ করতে পারিনি। তার চেয়ে সবচেয়ে বড় ভুল ছিল ওকে দেশের বাইরে পাঠানো। সেখান থেকে ফিরে একদম বকাটে হয়ে গেছে, যে কিনা নিজের স্বামী নামক মানুষটাকেই চিনতেই পারলো না। জেলের ছেলেটা ওকে এতদিন ধরে রক্ষা করে আসলো, সেই ছেলেটাকে আজকে মার খাওয়ালো। ওর আব্বু আম্মু যদি এসব জানতে পারে, তাহলে আমি কি করে মুখ দেখাবো ওদেরকে। ঈশানের আব্বুকে আমি খুব বড় গলায় বলেছিলাম তাদের ছেলের সাথে আমার মেয়ে ভালো থাকবে, আর এখন তার ছেলেকেই আমি ভালো রাখতে পারছি না। আমার কাছে থেকে বাজে আর খারাপ বিষয় কি হতে পারে বলো তো? ঘন্টা দুই পরে ঈশানের জ্ঞান ফিরলে কবিতার আব্বু আম্মুর সাথে কথা বলতে গেল। কবিতার আব্বু কথা বলে অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করলে ঈশান ওনাকে বলল যে এসব ওর জন্যই হয়েছে। সেদিন কবিতার সাথে জোর করে রুড বিহেভ করেছিল বলেই কবিতা রেগে এরকমটা করেছে। কবিতার আব্বু বারবার বলল ওনাদের মেয়ের হয়ে ওনারা ক্ষমা চাচ্ছে, কিন্তু ঈশান তাতে তেমন কিছুই বলল না। দুদিন পর যখনই ছেলেটাকে বাসায় আনা হলো, তখন ঈশান বেশ খানিকটা সুস্থ। আর কবিতার এরকম গা ছাড়া ভাব আর আজে বাজে সব কথা ঈশানের আর শুনতে ইচ্ছে করলো না। ছেলেটা ভাবলো এখানে থাকলে হয়তো জানটা নিয়ে বেঁচে থাকাই মুশকিল হবে, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে থাকলে হয়তো এরপর মারাও পড়তে পারে। আর এই মেয়েটা কিনা যে নিজের স্বার্থের জন্য ওকে খারাপভাবে চেয়েছে, তাকেই মেয়েটা ভালোবাসলো। আর যে ওকে রক্ষা করতে চেয়েছে, ওকে নিজে থেকে ভালোবাসতে চেয়েছে, তাকে কিনা এমন করে আঘাত করছে। ঈশান অনেক দিন যাবৎ নিজেকে বন্দি মনে করেছিল এ বাসাতে, তাই মুক্ত পাখির ন্যায় কিছুটা উঠতে চাচ্ছিল। তার উপরে কবিতাদের অফিসের এত বড় দায়িত্ব, সব কিছু মিলিয়ে ঈশান চাইছিল না এখানে থাকতে।
তারপরও ওদের জোড়াজুড়িতে এখানে থাকতে হয়েছে। শেষে কিনা 2 দিন বাদে যখন ঈশান বাসায় আসলো, সেদিন কবিতা বাসা থেকে বেরোলো সকালে আর মাঝরাতে বাসায় ফিরলো। আর কবিতার পিছনে লাগানো সেই ছেলেটা ঈশানকে একটা ভিডিও পাঠালো, যেখানে কবিতার আব্বুর সব কিছু ওই ছেলেটা নিজের নামে করে নেওয়ার জন্য কবিতাকে বেশ করে ফাঁসিয়ে ফুসলিয়েছে। খুব নিখুঁতভাবে মেয়েটার মাথার ব্রেন ওয়াশ করে ফেলেছে। ভিডিওটা ঈশান কবিতার আব্বুকে দেখালো। তারপরও ওনাদের সামনে খানিকটা হাত জোর করে বলতে লাগলো, আঙ্কেল, আমার মনে হয় না এরপর আর কিছু বলার প্রয়োজন আছে। আপনাদের কাছে আমি নিজেই হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে আর এর মধ্যে জড়াবেন না। আপনারা অনেক ট্রাই করলেন, আমি ওই 3 মাসে অনেক চেষ্টা করেছিলাম। আর প্রথমে নরম হয়ে, তারপর গরম হয়ে, আর তারপর ভালোবেসে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু আপনাদের মেয়ে ভালো হবার সময়টা অনেক আগেই চলে গেছে আঙ্কেল। আমি অনেক বড় ভুল করেছি আপনাদের কথায় সায় দিয়ে। কি জানেন তো আঙ্কেল, আব্বু আম্মুর কথা ফেলতে পারি না, তাই সেদিন আপনার সম্মানটা বাঁচাতে এমন করে এরকম একটা বিপদে আমাকে যেচে পড়তে হলো। সবচেয়ে বড় কথা কি জানেন তো, আপনার এরকম একটা বিপদের দিন আমাকে সাহায্য করেছিলেন, তাই আমি এরকম করে আপনাদের কথাতে রাজি হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এত বড় একটা বিপদে আপনারা বাঁচালেন। আপনাদের পাশে যদি দাঁড়াতেই না পারি তাহলে কেমন মানুষ হলাম। আর ছোটবেলা থেকে যাকে ভালোবেসে আসি তাকে যদি বউ করে পাই, সে যদি আমাকে একটাবার চিনতে পারে, অন্তত আর যাই হোক আমার জীবনে সেই অপূর্ণতাটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এতটাই গরিব যে আমার পক্ষে সম্ভব না এত বড় লোকের জামাই হওয়া। আমার পক্ষে আপনার মেয়ের সাথে থাকা কিংবা আপনাদের মেয়েকে ভালো রাখা সম্ভব নয় আঙ্কেল। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আর আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি যে আপনার মেয়ে বাসায় স্বামী থাকতে বারবার বাইরে চলে যায় আর অন্য ছেলেদের সাথে গিয়ে সময় কাটিয়ে আসে। সে মেয়েকে অন্তত আর যাই হোক বউ বলা যায় না। আপনাদের মেয়ে কখনো কারো বউ হতে পারবে না আঙ্কেল, আর না কখনো ভালো হবে। আমার তো এখন এটাও মনে হচ্ছে যে উনি কখনো নিজের সম্মানটাকে কোথায় ডুবিয়ে আসবে। উনি যেন নিজের কোনো ক্ষতি না করে সেই জন্য অনেক চেষ্টা করে একটা ছেলেকে আমি ওর পেছনে লাগিয়ে রেখেছিলাম। কিন্তু আজকেও দেখেন সে বাইরে গেল আর এইসব বিষয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলল, আবারও আমাকে মারার জন্য প্ল্যান করতে লাগলো। আমি চাইছি না আর এগুলো নিয়ে আর কোনো কথা হোক। আমি এখান থেকে চলে যাই আঙ্কেল। আপনারা অন্তত আর দয়া করে আমাকে আটকাবেন না। এবার অন্তত আর হাতে পায়ে ধরতে যাবেন না। আমি নিজেই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ছেলে বলতেন না, আমি সেই ছেলে হয়ে আমার জানটা ভিক্ষা চাইছি। কারণ আপনার মেয়ে যতটা উগ্র তাতে যে কোনো দিন আমার জীবনটাও চলে যেতে পারে। তাই আমি চাইছি না আর এখানে থাকতে। যদি এখানে থাকি আমার পরিবার আমাকে হারাবে। আমি অন্তত চাইছি না যে বাবা হয়ে আপনার ওইরকম উগ্র মেয়ের জন্য আমাকে আটকে রাখেন। তবে একটা কথা, আপনি অন্তত আমার বাবার বিষয়টা বুঝবেন, কারণ আমার বাবার একমাত্র ছেলে আমি। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওরা কিভাবে থাকবে আমি সেটা জানি না। তাই আমি এখান থেকে চলে যাব আঙ্কেল। ঈশানের এত সব কথা শোনার পর কবিতার আম্মু মুখে কাপড় চেপে কিছুক্ষণ কাঁদল। মেয়ের এরকম বাজে স্বভাবের জন্য ঈশানের পরদিন সকালবেলায় বাসা থেকে বেরিয়ে যায়। কবিতা বাসায় ফিরল একদম সন্ধ্যায়। এসে ঈশানকে দেখলো না, ভাবলো কোথাও একটা গেছে। তারপর আবার কি নিজের মতো করে যা ইচ্ছে তাই করতে লাগলো। 7 দিন বাদে যখন কবিতার টনক নড়ল যে ঈশানকে দেখতে পাচ্ছে না, তখন মেয়েটা অনেক চিন্তা ভাবনা করে খাবার টেবিলে বসে ওর আব্বুকে বলেছিল, আব্বু, তোমাদের সেই তথাকথিত জামাই কোথায় বলতো? তাকে তো দেখতে পাচ্ছি না। সেই হারামজাদাটা কোথায়? ওকে তো কয়েকদিন যাবত দেখিনি। শুনছি অফিসেও যাচ্ছে না। ম্যানেজার কল করে বললো যে ও নাকি অফিসে যাচ্ছে না। আজে বাজে কাউকে অফিসের দায়িত্ব দিলে না, সেটা দুভাবেই। দেখো গিয়ে কোথায় টাকা পয়সা নিয়ে পালালো কিনা। কবিতা কথাটা বলে শেষ করতে পারলো না। তার আগেই কবিতার আব্বু খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিল। তারপর রাগী চোখে তাকিয়ে থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, লজ্জা করে না তোমার? এত বড় কথাটা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে কি করে? যে ছেলেটা তোমার মান সম্মান বাঁচানোর জন্য সবসময় পেছনে পড়েছিল, একটা জানোয়ারের থাবা থেকে তোমাকে বাঁচানোর জন্য সবসময় রাত দিন এক করে তোমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছিল, সে ছেলেটাকে ওই জানোয়ারটাকে দিয়ে ওকে মার খাওয়ালে? তুমি জানো ও কি করেছে?
ও তোমার জন্য কতটা কষ্ট সহ্য করলো তুমি জানো? তোমার ওই বয়ফ্রেন্ড কি করেছে? তোমার টাকা পয়সা তোমার থেকে হাতিয়ে নেওয়ার জন্য কি বলেছিল তার ফ্রেন্ডের সাথে, আর কতগুলো মেয়ের সাথে সে কি করে বেরিয়েছে দেখে নাও। ভদ্রলোক ফোনটা বের করে এবার কবিতাকে ভিডিওটা দেখালো। কবিতা সে বয়ফ্রেন্ডের সাথে কতগুলো মেয়ের সম্পর্ক আর ওদের টাকা পয়সা হারানোর জন্য যে প্ল্যানটা ওরা করেছিল সেটা সব কিছু সম্পূর্ণ প্রমাণ সেখানে আছে। আর ঈশানকে মেরে যে এখান থেকে তাড়ানোর প্ল্যানটা ওই করেছিল সেটা বলল। ঈশান যে সবসময় কবিতার পিছনে পড়েছিল সেটার জন্য ওর নাকি ঝামেলা হয়েছিল, আর তার উপরে কবিতার থেকে নাকি 1,50,000 টাকা তো ছেলেটা এই পর্যন্ত নিয়েছে, সেটা নিয়ে হাসাহাসি করছিল। কবিতার আব্বু এবার ফোনটা নিয়ে বলতে আরম্ভ করলো। জীবনের সবচেয়ে বড় ভুল করেছি কি জানো তো? তোমার মতো মেয়েকে জন্ম দিয়ে, না হলে আজকে এত বড় অন্যায়টা তুমি করতে পারতে না। ছেলেটা বাসা থেকে যাওয়ার সময় শুধু আমার পায়ে ধরেনি, ছেলেটাকে কি করে আটকাতাম আমাকে বলতে পারো? যে কিনা নিজের জানটা ভিক্ষা চেয়েছে, বলেছে ওর বাবার একমাত্র ছেলে, ও মরে গেলে অন্তত তাদের দেখার মতো কেউ থাকবে না। তুমি জানো ওকে? জানো না, আর একটাবার জানতেও চাওনি ওকে। ও আসলে কতটুকু ভালো একটা ছেলে তুমি সেটা জানার চেষ্টাও করনি। ছোটবেলা থেকে তোমার জেদ আর রাগের কাছে আমাদেরকে বারবার হার মানতে হয়েছে, আর তুমি শেষে এসে কিনা নিজের ভালোবাসাটাকেই চিনতে পারলে না। কবিতা এবার চুপ করে রইল। এবার কবিতার আব্বু সেখান থেকে চলে যেতে নিলেই আম্মু ওনাকে বারবার বলল খাবার খেয়ে যেতে। তখন কবিতার আব্বু বলল, খাওয়ার ইচ্ছাটা আমার মরে গেছে সায়লা, আর কখনো খাওয়ার কথা বলো না। এই মেয়ে যেন আমার সামনে না আসে। ওর মতো মেয়ে থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো ছিল। কবিতা সেখানেই বসে রইল। তারপর একটা সময় কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসার মানুষ মানে? আম্মু আব্বু কি বলে গেল? কিসব কথা বললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে ভালোবাসার মানুষ আমাকে একটাবার বলবে প্লিজ? তুমি যে ছেলেটাকে মানুষ দিয়ে মার খাওয়ালি, যে ছেলেটাকে এতদিন ধরে অবহেলা করলি, এতদিন ধরে গায়ে হাত তুললে, অপমান অপদস্থ করে গেলি, সে ছেলেটা ঈশান। আমাদের বাসার পাশে যে ছেলেটা থাকতো, যে ছেলেটার সাথে তুমি ছোটবেলায় খেলা করেছো, যে ছেলেটা সব সময় তোমার আশেপাশে ঘুরঘুর করতো, তোমাকে ছাড়া অন্য কারোর সাথে মিশতো না, সব সময় যার সাথে তুমি কথা বলতে, যার সাথে মারপিট করতে, দিন শেষে কান্নাকাটি করে বলতে আবারও ওর সাথেই খেলা করতে যাবে, সেই ছেলেটাই ঈশান। পরিবারের অবস্থার অবনতি দেখে তোমার আব্বুর কাছে সাহায্যের জন্য এসেছিল, বাবার বন্ধু বলে তার সুপারিশ নিয়ে এসেছিল, আর তোমার বাবা তাকে সাহায্যের জন্য একটা চাকরি দিয়েছিল। তুমি তাকে এতগুলো দিন ধরে যন্ত্রণা দিয়ে এখান থেকে তাড়ালে। জীবনের সবচেয়ে বড় ভুল আজকে তুমি করে ফেললে মামুনি। এই ঘটনার কয়েকদিন পর অবধি কবিতা আর বাসা থেকে বেরোয়নি। পুরো 15টা দিন, আর এই 15টা দিন শুধু ভেবেছে কি একটা অন্যায় করে ফেললো ঈশানের সাথে। যে ছেলেটা ওকে এতটা ভালোবেসেছে, যে ছেলেটা ছোটবেলা থেকে ওকে ভালোবাসে, সেই ছেলেটাকেও চিনতে পারলো না। কবিতা অনেকবার কান্নাকাটিও করেছে। তারপর 15 দিনের মাথায় সেদিন আব্বু আম্মুকে হাজারবার বলল, আব্বু ঈশানকে ডেকে দাও প্লিজ, আমি সব ভুল শুধরে নেব। আব্বু সেদিন কবিতার সাথে এসব বিষয়ে কথা বলতে চায়নি। আম্মুকে বলেছে যদি ভালোবেসে থাকে আর যদি প্রয়োজন হয় তাহলে যেন নিজে গিয়ে ঈশানকে ফিরিয়ে আনে, আর না হলে যেন জামাইয়ের কাছে গিয়ে সেখানে সংসার করতে শুরু করে। কবিতার আম্মা জানে তাদের মেয়ে এমন কিছু পারবে না, কিন্তু মেয়েটা যে জেদের বশে এরকম কিছুই করবে সেটা কবিতার আব্বু আম্মু বুঝতে পারেনি। কারণ মেয়েটা ওর আম্মুর বলা কথা আর ঈশানের ভালোবাসার কথাগুলো জানতে পেরে শেষে ছেলেটার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কবিতা অনেকবার আব্বুকে সাথে নিতে চেয়েছিল, কিন্তু আব্বু বলে দিয়েছে যদি যেতেই হয় তাহলে যেন একা গিয়ে ঈশানের রাগ ভাঙিয়ে নিয়ে আসে। কবিতা অনেকবার আব্বুর কাছে মাফ চেয়েছে, কিন্তু ভদ্রলোক তেমন করে কথা বলেনি, শুধু বলেছে, শোনো, যদি ঈশান তোমাকে মাফ করে দেয় তাহলে আমি তোমাকে মাফ করব,
তার আগে তোমার সাথে এইসব বিষয়ে আমি কথাও বলতে চাইছি না। নিজের ভালোবাসাকে ফিরে পেতে আর অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে কবিতা গ্রামে আসলো। গ্রামে এসে অনেকের কাছে জিজ্ঞেস করে তারপর ঈশানের বাসার সামনে আসলো। ঈশানের বাসায় এসে অনেকক্ষণ যাবৎ কবিতা ঈশানের আব্বু আম্মুর সাথে কথা বলল। ওরা জানে না যে ঈশানের সাথে কবিতা কি করেছে, তবে ঈশান কেন বাসায় এসেছে আব্বু আম্মু জিজ্ঞেস করলে ছেলেটা বলেছে ওদের কথা মনে পড়ছিল, তাই কয়েকটা দিনের জন্য এসেছে। ঈশান ভেবেছে কয়েকদিন পর থেকেই চাষবাসের কাজ শুরু করবে, কিন্তু এখানে আসার পর সে কবিতাও চলে আসবে সেটাও ভাবতে পারেনি। সন্ধ্যার মুখে ছেলেটা বাসায় ফিরল। বাসায় ফিরে যখন আম্মুকে ডাকাডাকি করতে লাগলো ফ্রেশ হওয়ার জন্য, তখন কেউ একজন এসে ওর দিকে একটা গামছা এগিয়ে দিলে ঈশান হাত বাড়িয়ে গামছাটা হাতে নিতেই যেন অবাক হলো, কারণ ওর সামনে কবিতা দাঁড়িয়ে আছে আর একদম বাঙালি মেয়েদের মতো কোমরে শাড়ি গুজে। মেয়েটাকে এমন করে শাড়ি পরালো কে? ঈশান অবাক হলো ভেবে যে মেয়েটা এখানে এলো কি করে। ওর মনে হচ্ছে ও ভুল কিছু দেখছে, তাই চোখ জোড়া ডলে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই কবিতা কাছে এসে দাঁড়ালো আর বলতে শুরু করলো। আরে সোনা, আমি তোমার বউ। এত ভুল কিছু দেখছো না তুমি, যা দেখছো সব সত্যিই দেখছো, আর এখন থেকে আমাকেই দেখ। ঈশান কোনো কথা না বলে ফ্রেশ হলো। রুমে আসতেই কবিতাও পিছন পিছন রুমে আসলো। আব্বু আম্মু কবিতাকে বাসায় ঢুকতে দিয়েছে কেন সেটা ঈশান ভাবতে লাগলো। আবার মনে হলো ওরা তো জানে না মেয়েটি কি করেছিল। রুমে আসতেই কবিতা রুমে আসলে তখন ঈশান ওর হাত ধরে টানতে টানতে এনে বসার ঘরে দাঁড় করালো। আব্বু আম্মু কথা বলছিল। ঈশান এসে বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে শুরু করলো। এই মেয়েকে বাসায় কে ঢুকতে দিয়েছে? আর তোমাদের আমি বলেছি না এখানে কেউ আসলে আমাকে না বলে কাউকে বাসায় রাখবে না? আশ্চর্যের বিষয়, বৌমা বাসায় থাকবে না তো কোথায় যাবে? মেয়েটা এত দূর থেকে এসেছে, ওকে বাসায় রাখবো না তো কোথায় রাখবো শুনি? বাবা, কি হয়েছে রে তোর? এরকম করে কথা বলছিস কেন? আর হ্যাঁ, কি হয়েছে সেটা তো অন্তত বলবি। এরকম রাগ জেদ করলে কি আমরা কিছু বুঝতে পারবো বল? আমি বলছি কি হয়েছে, সবটা আমি তোমাদের বলছি। সব শোনার পরে তোমাদের যদি আমাকে শাস্তি দেওয়ার হয় দিও। যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আমি তোমাদের দেওয়ার শাস্তি মাথা পেতে নেব। আপনি যে কাজ করেছেন সেটা কি অন্যায় নয়? সেটা কি ভুল নয়? এরকমটা আপনার সাথে হলে আপনি আমাকে মাফ করতে পারতেন? কখনোই পারতেন না। আপনি যদি ভেবে থাকেন এখানে আসলে আমি আপনাকে মেনে নেব, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। আব্বু আর আম্মু বারবার জিজ্ঞেস করতেই কবিতার সব ঘটনা বলল। সব শোনার পর আব্বু আম্মু অবাক চোখে কবিতার দিকে তাকিয়ে রইল। তখন কবিতা কান্নাকাটি করতে করতে নিচে বসে পড়ল। এবার আম্মু এসে কবিতাকে উঠিয়ে দাঁড় করালো আর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো। তুমি কেন এরকম করেছো আমি বুঝতে পারছি মা। আমার ছেলেটা সামর্থ্য নেই তোমাকে ভালোবাসার, তবে আমার ছেলে তোমাকে ছেড়ে চলে এসেছিল। তাহলে তুমি আবার এখানে কেন এসেছো? তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে বলে দিতে, ও চলে আসতো। তোমার আব্বু আর ওর আব্বুর কথাতেই তো বিয়েটা হয়েছিল। আমার ছেলেটা তো চায়নি তোমাকে বিয়ে করতে। আমি ভুল করেছি আম্মু, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। তোমার ছেলে আমাকে ভালোবাসে, আমি সেটা জানতাম না। ও যে আমার সেই ছোটবেলার খেলার সাথে, সেটা জানলে কখনোই এরকম ভুল করতাম না। সেদিন আম্মু থেকে জানার পর মনে হয়েছে জীবনের সবচেয়ে বড় অন্যায়টা আমি করে ফেলেছি। ওকে ওকে একটাবার বলা হলো না আমাকে মাফ করে দিতে। আমি সারা জীবন তোমাদের পায়ের কাছে বসে থাকবো। গ্রামের এই লক্ষ্মী ছোট্ট ঘরের আমি লক্ষ্মী বউ হয়ে থাকবো। তারপর অন্তত আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। তোর যদি মনে হয়ে থাকে তুই আমার সাথে এসব নাটক করে পার পেয়ে যাবি, তাহলে তেমনটা কখনোই হবে না। তোর মতো মেয়ে কাউকে ভালোবাসতেই পারে না, আর না কারো বউ হতে পারে। আব্বু আম্মু তোমরা সবটা শুনে নিয়েছো। তোমার ছেলের সাথে ও কি অন্যায় করেছে সেটা জেনে নিয়েছো। কাল সকালে ব্যাগ সমেত একে বাসা থেকে বের করবে। সকালে ঘুম থেকে উঠে আমি ওর মুখ দেখে বেরোবো, কিন্তু বাসায় এসে যেন ওর মুখটা আমার আর দেখতে না পাই। কবিতা ঈশানের পা দুটো দু হাতে জড়িয়ে ধরে কিছু বলতে যাবে তার আগেই ঈশানও চুলের মুঠি ধরে ওঠাতেই আম্মুকে কবিতাকে ছাড়িয়ে নিল। তারপর ঈশানকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই কবিতা আম্মুর হাতটা ধরে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আম্মু এরকম কাজ করো না। আমি স্ত্রী হয়ে স্বামীর সাথে এরকম অন্যায় করেছি, তার জন্য এটুকু আমার প্রাপ্য।
ওর ভালোবাসা পাওয়ার জন্য যদি আমাকে মরতে হয়, আমি সেটাতে রাজি। আমি আমার ছোটবেলায় সেই ভালোবাসাটা বুঝতে পারি। এখন থেকে চলে যাওয়ার পর সব কিছু ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু দূরত্ব আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি ওর প্রতি দুর্বল ছিলাম। তারপর যখন দেখা হয়নি, দূরে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম সব কিছু ভুলে গেছো, আর আমিও ভুলে গেছি। কখনো জানতেই পারিনি ঈশান আমার সেই ভালোবাসা। ছোটবেলাতে আমিও ওকে যতটুকু ভালোবাসতাম, ঠিক ও আমাকে ততটুকুই ভালোবাসতো। আসার সময় ও সেটাই বলে এসেছিল, ওকে পাওয়ার জন্য যদি সারা জীবন আমাকে এই অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হয়, ওর কাছে বসে থাকতে হয়, আমি সেটাই করব। ঈশান সেখান থেকে চলে গেল। কবিতা রাতে খাবার সময় ঈশানের পাশেই বসলো। ঈশান কয়েক লোকমা খাবার মুখে নিতেই কবিতা বলতে লাগলো, আমাকে খাইয়ে দাও, আমার নিজে থেকে তো ইচ্ছে করছে না শোনা। আব্বু আম্মুর সামনে বারবার একই কথা বললে ঈশান খাবার ছেড়ে উঠে গেল। রাতে কবিতা খাবার এনে জোর করে ছেলেটাকে খাওয়ালো, তবে ঈশান নিজ হাতেই খেয়েছে। কবিতার সাথে আর কোনো কথা বলেনি। তারপর উল্টো দিকে ফিরে শুতেই কবিতা বেডে উঠে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিয়ে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই কবিতা বন্ধ করে নিল চোখ জোড়া আর অসহায় কণ্ঠে বলতে লাগলো, তোমার যদি এত ইচ্ছে হয় আমাকে মারার, তাহলে মারতে পারো, আমি কিছু মনে করব না। এসব যতগুলো আঘাত আমি তোমাকে করেছি, যতগুলো অন্যায় তোমার সাথে করেছি, তাতে এইসব আমার প্রাপ্য। আমি জানি তুমি আমাকে কখনো ভুলতে পারবে না, তাই তোমার কাছে আমি চলে এসেছি। আমি আমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পেরেছি। আর যাই হোক, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না প্লিজ। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। শুধু মেয়ে মানুষ বলে রুম থেকে বের করে দিচ্ছি না, আপনি আমার কাছেও আসবেন না। আপনার সাথে থাকার কথা আমি কল্পনাও করি না। যদি ভেবে থাকেন এসব কথা বলে আমাকে গলাতে পারবেন, আমার মনটা নরম করতে পারবেন, তাহলে সেটা ভুল। আপনার সাথে আমি কখনোই থাকবো না। আপনি যে কাজটা করেছেন, তারপর আমি কখনোই আপনাকে ভালোবাসবো না। আপনি আমার কাছে থেকে শুধুই যন্ত্রণাই পাবেন। ভালোবেসে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু দিন শেষে তোমার আদর আমার চাই, কারণ খুব শীঘ্রই আমি একটা বেবি চাই তোমার কাছে। কবিতা জোর জবরদস্তি করতেই ঈশান বেড থেকে উঠে গেল। কবিতাও ঈশানের পিছন পিছন রুম থেকে বেরোলো। ঈশান বাসা থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় মাচার মতো পাতা ছিল, সেখানে গিয়ে বসে পড়ল। এবার কবিতাও এসে পাশে বসে ওর হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঈশান জোর করে ছাড়িয়ে নিতেই কবিতা বলতে লাগলো, এমন করো না শোনা, আমার কিন্তু খুব ভয় লাগছে। দেখো, গ্রামে আমি অনেকদিন যাবৎ আসি না, ছোটবেলা থেকেই চলে গিয়েছিলাম, তারপর আর আসা হয়নি। এখানে থাকতে ভয় লাগছে, চলো না রুমে চলে যাই। আচ্ছা, তুমি আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমালে দেখবে আমার আর ভয় লাগবে না। মামা বাড়ির আবদার, তাই না? আমি আপনাকে কখনোই ভালোবাসবো না, দেখবেন। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল। কবিতা পিছন পিছন আসলো, আবারও সেই পিছন থেকে জড়িয়ে ধরলো। এমন করেই কাটলো 15টা দিন। এখন ঈশান বাসায় থাকতে পারে না, কারণ কবিতা প্রতিনিয়ত ওকে জ্বালিয়ে মারছে। সকালবেলায় ওর কাছে আসবে, এই করবে সেই করবে, ঘুম থেকে জাগাবে, আবার রাতে জোর করে একা কাছে এসে জড়িয়ে ধরে ঘুমোবে। ঈশান ভাবতে পারছে না যে শহরে সেই জেদি রাগী মেয়েটা এখন আবার এত সহজ সরল হলো কি করে। তবে ঈশানের মনে হয় অন্তত আর যাই হোক এই মেয়ে ওর সাথে থাকতে পারবে না। আরও ভেবেছে 2 দিন বাদে এমনিতেই চলে যাবে কষ্ট দিলে। আর ঈশানও যায় না এত বড় লোকের মেয়ে এখানে থেকে কষ্ট পাক, আর ওকেও কষ্ট দিক। এরই মাঝে ঈশান ঠিক করে নিয়েছে, যেহেতু আব্বু আম্মু সবটা জানতে পেরেছে, সেহেতু মিথ্যে বলে ওদের থেকে আর কিছু লুকোবে না। ও বলে দিয়েছে আর শহরে ফিরে যাবে না, গ্রামেই চাষবাস শুরু করবে। ওদের যে জমিটা ছিল সেটা চেয়ারম্যানের থেকে ছাড়িয়ে নিয়ে সেটাই মেরামত করতে লাগলো চাষবাস করার জন্য। দুপুরের দিকে ঈশান বাসায় খেতে যায়নি দেখে কবিতা ঈশানের জন্য খাবার নিয়ে আসে। গ্রামের লোকেদের জিজ্ঞেস করতে করতে ওদের জমির কাছে চলে আসে। এসে দেখে ঈশান ছায়ায় বসে জিরোচ্ছে। কবিতা এসে সামনে বসতেই খানিকটা অবাক হলো। ঈশান বেশ খানিকটা রাগী চোখে মেয়েটার দিকে তাকাতেই কবিতা ওর জন্য খাবার বাড়তে লাগলে ঈশান বলতে লাগলো, মাঠের মাঝখানে এসে এমন নাটক না করলেও হতো না? আর এইসব করে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি আমাকে ভালোবাসেন? কখনই না। 2 দিন বাদেই ভালোবাসাটা থাকবে না। আর আপনি যে আমাকে ঠিক কতটুকু ভালোবাসেন সেটা আমার এই 3 মাসে জানা হয়ে গেছে। ওসব বাদ দাও,
আর তখন জানতাম না যে তুমি আমার সেই ভালোবাসা, যাকে পাওয়ার জন্য আমি এতগুলো দিন ধরে চুপ করেছিলাম। তাই মাঝখান থেকে এত কিছু হয়ে গেছে। বাইরে যাবার পর তো মাথাটা একদম বিগড়ে গেছিল। তারপর সেদিন যখন জানতে পারলাম, তখন মনে হয়েছে যে ভুল করেছি। এখন কথা না বলে খাবার খেয়ে নাও আর আমাকে খাইয়ে দাও। ঈশান নিজে খেলো, কিন্তু কবিতাকে খাওয়ালো না। বকাঝকা করতে মেয়েটা বাসায় চলে গেল। যাবার সময় শুধু বলে গেল, তুমি যতদিন পর্যন্ত আমাকে নিজ হাতে খাওয়া দেবে, ভালোবেসে আগলে না দেবে, বুকের মধ্যে জড়িয়ে নেবে, ততদিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ থাকবে। আজকে থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। আপনাদের এসব নাটক সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। এখন যান এখান থেকে। ঈশান সন্ধ্যায় বাসায় এসে গোসল করলো। দেখলো কবিতা আগে সেই শাড়িটা পরে মাথায় বসে আছে। ঈশান ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিল। মেয়েটা কাছে আসছে না দেখে ঈশান আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, তোমার ওই বড়লোকে ম্যাডামের যদি নাটক করা হয়ে যায় তাহলে বলতে পারো সে যেন বাসায় চলে যায়। আর এইসব নাটক করে আমাকে গলাতে পারবে না। আর এসব নাটক আমার অনেক আগে থেকেই দেখা আছে। আম্মু ঈশানকে অনেকক্ষণ যাবৎ বকাঝকা করলো। কবিতা রাতে খাবার খায়নি। ঈশান ওকে খাওয়ালো না, নিজে গিয়ে খেয়ে শুয়ে পড়লো। তারপর কবিতা রুমে আসছিল না দেখে আম্মু অনেকক্ষণ বকাঝকা করতেই ছেলেটা বাইরে এসে বলতে লাগলো, রুমে চলেন, যদি রুমে না যান তাহলে কিন্তু জোর করে নিয়ে যাব। আমাকে কোলে তোলো, সেটা তো আমি চাইছি, সেটাও করছো না। রাগ করে হলেও আদর করো, তাও তো চাইছো না। ঈশানকে রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা একটা ডেভিল হাসি দিল। তারপর চুপচাপ বসে রইল, হাত মোচড়াতে লাগলো। রুমে যেতে চাইছে না কবিতা। আশেপাশে যে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে শিয়াল কুকুর এর ডাক ভেসে উঠছে। ঈশানের মাথায় একটা দুষ্টু বুদ্ধি কাজ করলো, তাইও বলতে শুরু করলো, ওই যে পেছনে যে বাচ্চাটা দেখছেন, ওদিক থেকে রাতে না একটা আলো চলে। কেউ না ওখান থেকে খুব বড় বড় দুটো চোখ নিয়ে তাকিয়ে থাকে। এখন আপনার যদি ওর সাথে থাকার বা কথা বলার ইচ্ছা থাকে তো আপনি থাকতে পারেন, আমি এখান থেকে যাই। আমার বেশিক্ষণ এখানে থাকার ইচ্ছে নেই, কারণ আমারও তো সাহস নেই বাবা। ঈশান কথাটা বলতেই মেয়েটা একবার বাঁশঝাড়ের নিচে তাকালো। তারপর ঈশানের পিছন ফিরে চলে যেতে নিলেই এবার কবিতা হুড়মুড় করে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোথাও যাবে না তুমি। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি মরে যাব। ঈশান মেয়েটাকে ছাড়ালো। তারপর জোর করে রুমের মধ্যে আনতেই খেয়াল করলো আম্মু খাবার নিয়ে আসছে। আম্মু কবিতাকে জোর করে খাইয়ে দিল। পরদিন যখন কাজে গেল তখন কবিতা ওর জন্য খাবার নিয়ে গেলেই ঈশান বকাঝকা করলো। আজও কবিতা ঈশানকে নিজ হাতে খাইয়ে দিতে বললে ঈশান যখন খাইয়ে দিচ্ছিল না তখন কবিতা অনেকক্ষণ চুপ করেছিল। ঈশান ওকে জোরে সোরে একটা ধমক দিতেই কবিতা বলতে আরম্ভ করলো, যতক্ষণ পর্যন্ত নিজ হাতে খাইয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি রোদেই দাঁড়িয়ে থাকবো। ঈশান কোনো কথা না বলে নিজে খেয়ে নিয়ে তারপর কাজে মনোযোগ দিল, কিন্তু একটাবারও মেয়েটার দিকে তাকালো না। ভাবলো চলে যাবে, কিন্তু 2 ঘন্টা যাবৎ যখন মেয়েটা রোদে দাঁড়িয়েছিল তখন মনে হলো এভাবে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে। ঈশান জোর করে এনে নিজের বাসায় দিয়ে গেল কবিতাকে। রাতে যখন বাজার থেকে বাসায় ফিরল তখন জানতে পারলো কবিতার জ্বর উঠেছে। আম্মু ওকে নিজ হাতে খাইয়ে দিয়ে তারপর একটা মেডিসিন খাইয়ে দিয়েছে, কিন্তু জ্বর তাতেও কমছে না। আম্মু রুম থেকে বেরিয়ে বলল ওর কবিতার কাছে গিয়ে ঘুমোতে। ঈশান সেটাই করলো। খাওয়া দাওয়া করে এসে কবিতার পাশে শুয়ে পড়ল। মেয়েটা কাঁপছে, তাই একটা কম্বল বের করলো, ওর গায়ে চাপিয়ে দিতেই কবিতা কাঁপা কাঁপা কণ্ঠে কী সব বিড়বিড় করে বলছিল। বুঝতে পারলো। রুমে আসার সময় আম্মু বলে দিয়েছিল জ্বর কিছুটা কমেছে, কাল সকাল হলে ডক্টরখানায় নিয়ে যেতে। গ্রামে একটা ছোট ডক্টরখানা আছে, আর যদি বড় ডক্টর দেখাতে হয় সে যেতে হবে গঞ্জে, তাও প্রায় 5-7 কিলোমিটার দূরে। সকালবেলা ছাড়া তেমন কিছু হবে না। ঈশান কবিতার শরীরের একদম বেহাল দশা দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। রাতে নিচে থেকে মাথায় জলপট্টি দিলে কবিতার জ্বর কিছুটা কমে। তখন কবিতা ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান ওকে বকাঝকা করতেই কবিতা একটু হাসার চেষ্টা করে বলল, তোমার ভালোবাসা পাওয়ার জন্য এর থেকেও বাজে কিছু করতে পারি। 2 ঘন্টা তো সেখানে অল্প সময়। যদি চাও তাহলে সারা জীবনই রোদে দাঁড়িয়ে থাকতে পারি, বৃষ্টিতে ভিজতে পারি।
তারপরে এক ফোঁটা তোমার ভালোবাসা চাই। দিন শেষে জানতে চাই তুমি আমাকে ভালোবাসো আগের মতো। আবার সেই তুমি, তাকে আমি ফিরে পেতে চাই। প্লিজ একটাবার আমাকে তোমার সাথে জড়িয়ে নাও না। খুব বেশি ইচ্ছে করছে তোমাকে আজকে তোমার বুকে মাথা রাখতে। মনে হচ্ছে আজকের পর আর সেই সুযোগটা হবে না। কবিতার এরকম কথাতে ঈশানের বুকের ভিতরটা কেঁপে উঠল। মাঝরাতের দিকে ঈশান বুঝতে পারল কবিতার আবারও জ্বর উঠেছে। অনেকক্ষণ যাবৎ আবারও মাথায় জল পড়তে দেওয়ার পরে যখন কমছিল না, তখন মাথায় পানি ঢালল। তারপর আব্বু আম্মুকে ডাকার সিদ্ধান্ত নিয়েও পারল না, নিজে থেকেই কবিতার পাশে শুয়ে পড়ল। অনিচ্ছার সত্ত্বেও মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। কবিতার এই কাঁপতে থাকা শরীরের উষ্ণতায় ঈশানকে পাগল করে দিচ্ছিল। মেয়েলি একটা স্মেল ঈশানের জেদ করে আর রাগ করে থাকা অবাধ্য অনুভূতিগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। থাকতে না পেরে একটু সময় ঈশান কবিতার গোলাপি ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মেশালো। কবিতাও কেমন যেন ওর সাথে মিলিয়ে যাওয়ার চেষ্টা করলো। যে ভুলটা ঈশান করতে চায়নি রাতে, সেটাই হলো। বারবার যেটার জন্য ওর থেকে দূরে থাকতো, যে স্বামী স্ত্রীর মাঝখানে দূরত্বটা ঘুচিয়ে গেলে হয়তোবা সেই ভুলটাই হবে, তাই ওর থেকে দূরে থাকতো। কিন্তু অনিচ্ছার সত্ত্বেও আজকে এরকম একটা কাজ করতে হলো। জ্বরের ঘোরে মেয়েটার সাথে এরকম কিছু করার ইচ্ছে ছিল না। তবে যখন ঈশানের হুঁশ ফিরল, তখন কবিতা ওকে জড়িয়ে ধরে একদম এলোমেলো অগোছালো হয়ে ঘুমিয়ে পড়েছে। আর জ্বরটাও কিছু কমে আসছিল। ঈশান উপায় না পেয়ে ওকে ওই বুকের সাথে জড়িয়ে ধরে রাখলো। দুজনের অবস্থায় বেহাল, কারোর শরীরে একটাও সুতা নেই। পরদিন সকালে উঠে যখন কবিতা দেখলো ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমোচ্ছে, তখন মেয়েটার শরীরের ব্যথায় আরও শরীরে থাকা ঈশানের দেওয়া স্পর্শ আর দুজনের শরীরে কাপড় না দেখে বুঝতে পারলো যে রাতে সেটাই হয়েছে যেটা গ্রামে আসার পর থেকেই কবিতা ঈশানের কাছে বারবার চেয়েছে। ঈশানের যখন ঘুম ভাঙল, কবিতা গাঢ়ভাবে ওর গালে একটা চুমু খেতেই ঈশান ছেলেটা ওর গালে আর কপালে হাত রাখলো। কবিতা ঈশানের বুকের মধ্যে মাথা রেখে ওর গলাটা জড়িয়ে ধরে বলতে লাগলো, এখন অন্তত আর রাগ করে থেকো না সোনা। জ্বরের ঘরে হলেও তো আমাকে ভালোবেসেছো, এমন করে সারা জীবন ভালোবেসে যেও না। আপনি আমাকে কখনো শান্তিতে থাকতে দেবেন না, তাই না? আপনার জন্য কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানেন? কেন ভয় পেয়েছিলে? কেন মরে যাবো সেটা ভেবে? ঈশান কবিতার মাথার পিছনে শক্ত করে চেপে ধরল, কারণ মেয়েটা মাথা তুলেই একরকম কথা বললে ছেলেটা রাগী কণ্ঠে বলতে লাগলো, এরকম কথা কখনো বলবে না। যদি বলেন তাহলে আমি নিজেই গলা টিপে মেরে দেব। মরতে চাই তো তোমার ভালোবাসা পেয়ে, এরকম আদরের স্পর্শ অনুভূতির সাগরে ডুবে যেতে চাই। এখন বলো, এমন করে ভালোবাসবে? ঈশান হ্যাঁ সুযোগ উত্তর দিয়ে শুধু হু শব্দটুকু উচ্চারণ করে কবিতার সাথে ঠোঁট মেলালো। মেয়েটাও আলতো করে ঈশানের চুলের পিছনে আঁকড়ে ধরে ঠোঁট চোখ জোড়া বন্ধ করে নিল। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।